আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা স্পোকেন ইংলিশের একদম শুরু থেকে শিখব। তো একদম শুরু থেকে যারা আসলে মানে সিস্টেমেটিক ওয়েতে আসলে সেন্টেন্স মেকিং করা পারেন না, সো আজকে আমরা কিছু রুলস দেখব যেগুলোর মাধ্যমে আসলে সেন্টেন্স মেকিং থেকে শুরু করে আপনি নিজেই যাতে ট্রান্সলেট করতে পারেন যে কোনো বাক্য। তাহলে আপনি কিন্তু আপনার ভেতরে একটা কনফিডেন্স আসবে যে না, আমি যে কোনো বাক্যকে আমি ট্রান্সলেট করতে পারি। তারপর আপনার আশেপাশের সব কিছু আপনি কিন্তু ট্রান্সলেট করার মাধ্যমে আপনি ইংলিশটাকে আয়ত্ত করতে পারেন। সো স্পোকেন ইংলিশের প্রথম ধাপ হচ্ছে আপনাকে সেন্টেন্স মেকিংটা প্রপারলি করা। সেন্টেন্স মেকিং যখন শিখে যাবেন তখন দেখবেন যে আপনার ভেতরে একটা উৎসাহ কাজ করতেছে, যে কোনো কিছু আপনি ট্রান্সলেট করতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে এটা অটোমেটিকলি আপনি কিন্তু মানে এটা আপনার প্রসেস হয়ে যাবে। যখন আপনি স্পিক করবেন তখন আপনার ভাবাও লাগবে না যে আমি কি বলছি। তো আমরা এটাই জানি না যে আসলে সেন্টেন্স মেকটা কিভাবে করে। তো আমরা খুবই ইজিভাবে আজকে বোঝার চেষ্টা করব যে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, ঠিক আছে? একদম মানে শূন্য থেকে শিখব। সো অবশ্যই আমার এই সিরিজগুলো দেখবেন। আপনারা যারা স্পোকেন ইংলিশে আগ্রহী আমাকে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে রেগুলার আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, সো প্রথমেই যেটা আমরা শিখব, দেখেন বলা হচ্ছে এম ইজ আর টু, অর্থাৎ এম টু ইজ টু আর টু। এটাকে আমরা শর্টভাবে লিখেছি এম ইজ অবলিক আর টু। তার মানে এম টু ইজ টু আর টু ইকুয়াল টু তে হয়। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তে হয় মানে কি? মানে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তে থাকে, তে যুক্ত থাকে, যেমন যেতে, করতে, চালাতে, পড়তে, শুতে, খাইতে, তার মানে তে যুক্ত যত বাক্য আছে তখনই আপনি কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করবেন। স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট। আপনি যখন ট্রান্সলেট করবেন তখন কিন্তু সাবজেক্ট আগে বসাবেন। এটা আমরা সবাই জানি যে সাবজেক্ট বাক্যের শুরুতে বসে। দেন এম অথবা ইজ অথবা আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল। তো আমরা সেই প্রেজেন্ট ফর্মটা এখানে বসাবো। এবং আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা চোখ বন্ধ করে আপনারা দিয়ে দিবেন। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমাদের পরে জানবো আমরা। আচ্ছা, তো সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম ই যার বসাবো, তারপর টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। এটা আমরা লিখিনি, এটা সবাই জানি যে এরপরে অবজেক্ট বসে। আচ্ছা, তো আমরা কিছু বাক্য দেখি, যেমন আমাকে স্কুলে যেতে হয়। তাহলে এখানে আমরা কি খেয়াল করছি? তে হয়, যেতে। তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা ট্রান্সলেট করতে গেলে আপনাকে এই রুলসে ফেলাতে হবে। প্রথমে সাবজেক্ট বসাবেন। এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমাকে। তো আই যদি বসে, আই কিন্তু আমাকে বোঝায়। যদি বাক্যের শুরুতে বসে আমাকে বোঝাবে। তাহলে আই, আমি বা আমাকে। তাহলে আই অ্যাম টু, অ্যাম কেন বসলো? সাবজেক্ট আয়ের সঙ্গে অ্যাম বসে, এটা আমরা সবাই জানি। তাহলে আই অ্যাম, এরপরে কি বসবে? টু বসবে। তারপরে কি? ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে গো। গো ওয়েন্ট গান, আমরা কি বসাবো? গো বসাবো, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এতটুকু হয়ে গেল যে আই অ্যাম টু গো টু স্কুল। কোথায়? স্কুলে। তার মানে যে কোনো জায়গায়। আপনি যদি অবজেক্টটা স্কুল না হয়ে অন্য কিছু হতো তাহলে সেটাই দিতেন। যেমন আমাকে বাজারে যেতে হয়, তাহলে কি বলতেন? আই অ্যাম টু গো টু মার্কেট। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এইখানে তো টু দিলাম, এই টুটা কোথা থেকে আসলো? এই টু হচ্ছে কোথাও যাওয়া আসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টু ইউজ করতে হবে। ওকে, কোথাও নির্দিষ্ট কোনো এক জায়গায় যাওয়া আসার ক্ষেত্রে অবশ্যই টু ইউজ করবেন। তাহলে এই টুটা আমরা স্ট্রাকচারে পেয়েছি, আর এটা তো অটোমেটিকলি আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি? আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। এরপরে এরকম বাক্য কিন্তু আপনি অহরহ মেক করতে পারেন। আমাকে অফিসে যেতে হয়, আমাকে বাজারে যেতে হয়, আমাকে বাড়ি যেতে হয়, ঠিক আছে? তো বিভিন্ন কিছু আপনারা কিন্তু একটু ঘুরিয়ে পেরিয়ে, মানে তাকে তাকে বাড়ি যেতে হয়, তাকে অফিসে যেতে হয়। এই যে সাবজেক্ট এবং অবজেক্টগুলো চেঞ্জ করে কিন্তু আপনি বিভিন্ন প্রকার বাক্য তৈরি করে কিন্তু ওগুলো প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখবেন যে এটা আর কখনোই মুখস্থ করা লাগছে না। আচ্ছা, দেন নেক্সট ওয়ান যেটা আমরা দেখবো, যে তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। তাহলে এখানে হিটা বসবে। হি হলো তাকে, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখন ইজ কেন বসালাম? সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাবো। তাহলে হি এর সঙ্গে ইজ বসবে, টু
অ্যাটেন্ড মানে হচ্ছে আপনার কি এখানে অংশগ্রহণ করা, এটা একটা ভার্ব। তাহলে আমরা কিন্তু ভার্ব বসালাম, ভার্বের বেস ফর্ম বা মানে প্রেজেন্ট ফর্মটা বসালাম। তাহলে হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, কোথায়? মিটিংয়ে, দ্য মিটিং। তাহলে তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। এরপরে তোমাকে গাড়ি চালাতে হয়, ইউ আর টু ড্রাইভ কার, তোমাকে গাড়ি চালাতে হয়, ইউ আর টু ড্রাইভ কার। তাহলে এখানেও সাবজেক্ট ইউ, আর টু এটা আমরা স্ট্রাকচার অনুযায়ী দিব। তারপর হচ্ছে ড্রাইভ মানে হচ্ছে চালানো, চালাতে। দ্য কার, দ্য কার যদি বলতেন তাহলে গাড়িটি মানে নির্দিষ্ট করে বোঝাতো, কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো গাড়ি বোঝানো হয়নি, এখানে শুধু কার লিখতে হবে বা বলতে হবে। তাহলে ইউ আর টু ড্রাইভ কার। আর যদি বলতাম যে তোমাকে গাড়িটি চালাতে হয়, তাহলে ইউ আর টু ড্রাইভ দ্য কার। ওকে, সো দা কখন বসে? দা হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু ক্ষেত্র বোঝাতে গেলে দা বসে। আচ্ছা, এরপরে আমরা এই বিষয়টা তো শিখে গেলাম, এখন এটা শিখে গেলেই হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি 3টা বাক্য দিয়েছি, আপনারা আরও 3টা বাক্য অথবা 6টা বাক্য আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। যে যত বাক্য তৈরি করতে পারবেন দেখবেন যে তত ভালো, তত আপনার জন্য ইজি হচ্ছে। শুধু এখন তৈরি করলে হবে না, ওটা আবার স্পিক আউট করতে হবে, মানে মুখ দিয়ে বলতে হবে। দেখবেন যে আপনার পড়া তো দূরের কথা, মানে আপনার মুখস্থ করা লাগছে না, ঠিক আছে? আপনি অটোমেটিকলি কিন্তু এটা একসময় শিখে যাবেন, বলতে পারবেন। তো বাংলা বাক্যের ক্রিয়াশীল তে থাকলে এই স্ট্রাকচারটা আপনি ফলো করবেন। এরপরে দেখেন হ্যাভ অথবা হ্যাজ টু তেই হয়। আচ্ছা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা আজকে 6টা রুলস নিয়ে আলোচনা করব। তো এর ভেতরে প্রথম 2টা রুলস আপনারা দেখতেছেন, তো আশা করি 6টা রুলসই আপনাদের পছন্দ আসবে এবং ইজি মনে হবে, ঠিক আছে? এবং ইংলিশ শেখাটা যে কতটা ইজি এটা আপনি ফিল করতে পারবেন। ওকে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আশা করি আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আচ্ছা, তো হ্যাভ অথবা হ্যাজ টু ইকুয়াল টু তেই হয়। তো বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি তেই হয় বোঝায়, তাহলে আপনি কি ইউজ করবেন? তেই হয়। যেমন করতেই হয়, চালাতেই হয়, যেতেই হয়, খেতেই হয়, পড়তেই হয়, সমস্ত তেই হয় যুক্ত বাক্যকে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এর আগে অ্যাম ইজ আর ছিল, এখন হলো হ্যাভ অথবা হ্যাজ, আর বাকিগুলো সেম। তো মিথিলাকে কাজ করতেই হয়, তাহলে মিথিলাকে, তাহলে মিথিলা একটা মানুষের নাম, এটা সাবজেক্ট হবে। তাহলে মিথিলা এর সঙ্গে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ। তো মিথিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কি হচ্ছে? এটা হ্যাজ বসছে। তাহলে মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক। তো মিথিলা হ্যাজ টু, এই যে হ্যাজ টু, এরপরে করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে হ্যাজ টু ডু মানে করতেই, কি করতে হয়? ওয়ার্ক মানে কাজ। তাহলে মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক। তাহলে রহিমকে কাজ করতে হয়, রহিম হ্যাজ টু ডু ওয়ার্ক, এভাবে। আচ্ছা, এরপরে দেখেন তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানেও সেই করতেই হয়, তাহলে তাকের ইংলিশ হবে সাবজেক্ট হি, এরপরে হচ্ছে হ্যাজ টু, তারপরে কি? তারপর হচ্ছে অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা, একটু আগে আমরা দেখেছিলাম। দ্য মিটিং মানে মিটিংয়ে, মানে মিটিংয়ে মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য দ্য মিটিং আমরা ইউজ করব। তাহলে হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা সেম সেম মানে উদাহরণ রাখছি যাতে করে আপনাদের বুঝতে মানে সুবিধা হয়। এরপর দেখেন তোমাকে গাড়ি চালাতেই হয়, তোমাকে গাড়ি চালাতেই হয়, ইউ হ্যাভ টু ড্রাইভ কার। তাহলে ইউ হ্যাভ টু ড্রাইভ কার, ইউ হচ্ছে তুমি বা তোমাকে, হ্যাভ টু, তো ইউ এর সঙ্গে হ্যাভ টু বসবে। তাহলে আই এবং ইউ এর সঙ্গে শুধু হ্যাভ টু বসবে এবং থার্ড পারসন বা সেকেন্ড পারসন, সরি, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন হচ্ছে আপনার হি, তারপরে কোনো মানুষের নাম, ঠিক আছে? এই বিষয়গুলো থার্ড পারসন। তা আমি আই এবং ইউ এর সঙ্গে আমি হ্যাভ টু ইউজ করব। ইউ হ্যাভ টু ড্রাইভ কার, তোমাকে গাড়ি চালাতেই হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে তেই হয় যুক্ত বাক্যকে আমরা ট্রান্সলেট করতে পারি। তাহলে এম ইজ আর ইকুয়াল, এম ইজ আর টু ইকুয়াল টু তে হয়, আর হ্যাভ অথবা হ্যাজ টু ইকুয়াল টু তেই হয়। তে হয় আর তেই হয় হচ্ছে একটু ডিফারেন্স আছে, মানে এটা বাধ্যবাধকতা বোঝায়, আর ওইখানে হচ্ছে আপনার রেগুলারিটি যেই বিষয়টা সেটা বোঝায়। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা করব যে
শ্যাল অথবা উইল হ্যাভ টু ইকুয়াল টু তে হইবে। তো বাংলা বাক্যে ক্রিয়াশে যদি তেই হইবে থাকে, তে হইবে, হইবে বলতে হবে, যেমন আমরা সাধু ভাষায় না বলে যদি চলিত ভাষায় বলি হবে, তে হবে বা তে হইবে, তো এরকম যদি বোঝায় তাহলে শ্যাল অথবা উইল হ্যাভ টু। তো আমরা শ্যালটা ইউজ করব খুবই কম, উইল হ্যাভ টু ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা কিভাবে করব, যদি বাংলা বাক্যের ক্রিয়াশে তে হবে বা হইবে থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যেমন আপনার এখানে আছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমাকে ধৈর্য রাখতে হইবে বা রাখতে হবে যদি বলতো, তাহলে এইভাবে করা হতো যে তোমাকে, তোমার হচ্ছে ইউ সাবজেক্ট, এরপর উইল হ্যাভ টু, এরপর কি আছে কিপ মানে হচ্ছে রাখা, তাহলে ইউ উইল হ্যাভ টু কিপ, কি রাখা, ধৈর্য রাখা, এই জন্য পেশেন্স, তাহলে ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স। আচ্ছা, এরপরে আমাকে কথা রাখতে হইবে, আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড বা আই উইল হ্যাভ টু কিপ ওয়ার্ড বললেও ভুল হবে না। আপনি এখন শ্যালের ব্যবহারটা ইউজ করা কমাই দিবেন, মানে উইল হ্যাভ টু বলবেন। আই উইল হ্যাভ টুকে আমরা শর্টভাবে বলতে পারি বলার সময় আল হ্যাভ টু কিপ ওয়ার্ড। আচ্ছা, এরপরে দেখেন, এখন কিপ মানে হচ্ছে রাখা, ওয়ার্ড মানে হচ্ছে কথা, তো একই জিনিস, এইভাবে আমরা স্ট্রাকচার ফেলে কিন্তু আমরা এভাবে ট্রান্সলেট করতে পারি। এখন আপনার কাজ হচ্ছে আরও 5-10টা বাক্য আপনি তৈরি করে এটা প্র্যাকটিস করবেন, ওকে, এবং বলার চেষ্টা করবেন এবং জোরে জোরে বলবেন, দেখবেন যে মুখের জড়তাটা কেটে যাবে। আচ্ছা, ইংলিশ হচ্ছে লাইফ টাইম প্রসেস, এটা আপনি শিখবেন, তো এটা মানে চর্চার ভেতরেই রেখে দিবেন, দেখবেন যে কখন যে আপনার ইংলিশ ভালো লেগে গেছে আপনি নিজেও বলতে পারবেন না, এবং আপনি আপনার বন্ধুদের চেয়ে কিন্তু এগিয়ে থাকবেন। আপনি আজকে যদি উদ্যোগ নেন দেখবেন যে এটার ফলাফল আপনি হয়তো 6 মাস 1 বছর পরে পাবেন, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রেখে মানে লং টার্ম একটা গোল চিন্তা করে আপনি এগিয়ে যান। এটা যে আপনাকে দ্রুত শিখতে হবে এমন তো না, ঠিক আছে, এটা আপনাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শিখতে হবে, কারণ একটা ল্যাঙ্গুয়েজ প্রপারলি শেখা আসলে খুবই টাফ বিষয়, বাট যতটুকু শেখা যায় ভালো করে শিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, তেই হবে বা তেই হইবে বিষয়টা কিভাবে করা যায়, হ্যাভ অথবা হ্যাজ গট টু। এর আগে হলো তে হইবে, আর এটা তেই হইবে, মানে আর একটু জোর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে যদি জোর দিয়ে বোঝানো হয়, যেমন রাখতেই বোঝায়, তাহলে কিভাবে, এই যে একটা জোর দিয়ে বোঝানো হচ্ছে, তার মানে কি হ্যাভ অথবা হ্যাজ গট টু ইউজ করতে হবে। তো সাবজেক্ট বরাবরের মতো প্রথমে বসাবো, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ গট টু, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তোমাকে ধৈর্য রাখতেই হবে, তাহলে ইউ তোমাকে, হ্যাভ গট টু এটা আমরা এখানে পেয়েছি, ইউ হ্যাভ গট টু, কিপ মানে রাখা, কি পেশেন্স মানে ধৈর্য, তাহলে তোমাকে ধৈর্য রাখতেই হবে, ইউ হ্যাভ গট টু কিপ পেশেন্স। আর ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স মানে তোমাকে রাখতে হবে, মানে এটা একটা আপনি অ্যাডভাইসমূলক, আর এটা হচ্ছে আরও জোর দিয়ে তাকে বোঝানোর জন্য আপনি হ্যাভ গট টু বলতে পারেন। আচ্ছা, আমাকে কথা রাখতেই হবে বা হইবে, আই হ্যাভ গট টু কিপ ওয়ার্ড। তাহলে হ্যাভ গট টু হ্যাজ গট টু তো আপনি বুঝেছেন, এখানে তাকে যদি বলতাম তাকে কথা রাখতেই হবে, তাহলে হি হ্যাজ গট টু, হির সঙ্গে হ্যাজ গট টু ইউজ করতে পারতাম। তো আপনারা আপনাদের মতো নিজের মতো বাক্য একটু তৈরি করবেন, তৈরি করে এটা আপনার আবার একটু আউট লাউডলি একটু প্র্যাকটিস করবেন, মানে জোরে জোরে বলার চেষ্টা করবেন, দেখবেন যে এটা তো মুখস্থ করাই লাগছে না, এমনিতে আপনি এটা অটোমেটিকলি আপনার মাথায় গেঁথে গেছে। তো 2-1 বার আপনি প্র্যাকটিস করবেন, নিজে থেকে যখন বাক্য তৈরি করবেন দেখবেন যে এটা মানে পড়ার চেয়ে আসলে অনেক ফলপ্রসূ হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে কথা আছে। আমরা কিন্তু অনেক সময় বলি যে এই আমার এটা করার কথা আছে, ওটা করার কথা আছে, তাহলে আমরা কিভাবে বলবো, আমরা বলবো কথা আছে যদি বাক্যে থাকে, বাংলা বাক্যে যদি কথা আছে এরকম একটা বিষয় থাকে, তাহলে আমরা এইভাবে ট্রান্সলেট করব যে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপরে সাপোজ টু ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের সাপোজ টুর পর যেহেতু টু আছে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা চোখ বন্ধ করে, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার ইংরেজি শেখার কথা আছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটি, অবশ্যই আই মানে আমার, এরপর কি বসবে, আয়ের সঙ্গে অবশ্যই এম বসবে, তাহলে আই এম। এখন কি বসবে, অবশ্যই সাপোজ টু,
তাহলে সাবজেক্ট আই বসালাম, তারপরে আই অ্যাম বসালাম, তারপর সাপোজ টু বসালাম। এরপরে দেখেন ভার্ব। ভার্ব কি এখানে? ভার্ব হচ্ছে শেখা। এই শেখার ইংলিশ হচ্ছে লার্ন। তাহলে আই অ্যাম সাপোজ টু লার্ন, কী শেখার কথা ছিল? ইংরেজি, তাহলে ইংলিশ। তাহলে আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। তার মানে তার ইংরেজি শেখার কথা আছে, হি হি ইজ সাপোজ টু লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখার কথা আছে, ইউ আর, তখন ইউ এর সঙ্গে আর বসবে, ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ। আচ্ছা, তো এখানে ইংরেজি শেখা না, অন্যান্য বিষয়ে আপনি যে কোনো বিষয় আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারেন। আপনি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করবেন, ঠিক আছে? সেই বিষয়গুলো আপনার নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলবেন যে কীভাবে একটা বাক্য তৈরি করতে হয়, এবং দেখবেন যে এইগুলো করতে করতে এক সময় আপনার এগুলো ভাবা লাগবে না, অটোমেটিকলি আপনার এটা মানে হয়ে যাবে। এরপর দেখেন, ফিরোজের অরেঞ্জ বিডিতে চাকরি পাওয়ার কথা আছে, অথবা আমি বলতে পারি যে ফিরোজের বাংলা লিঙ্কে চাকরি পাওয়ার কথা আছে। তাহলে আমি কীভাবে বলবো যে ফিরোজ ইজ সাপোজ টু গেট এ জব অ্যাট বাংলা লিঙ্ক অথবা অরেঞ্জ বিডি, অথবা যে কোনো জায়গায় চাকরি পাওয়ার কথা আছে, তো সেই সংস্থার নাম এর আগে আমরা অ্যাড বসাই দিব, ঠিক আছে? তাহলে ফিরোজ, এই যে ফিরোজ সাবজেক্ট, এরপরে ইজ, তারপর সাপোজ টু, এরপরে একটা ভার্ব লাগবে, সেটা হলো গেট। গেট মানে পাওয়া, আর এ জব মানে একটি চাকরি, কোথায়? অ্যাট অরেঞ্জ বিডি। খুব ইজিলি কিন্তু আমরা এগুলো করতে পারি। এখন আপনারা এখানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে কিন্তু নিজেরা একটা বাক্য তৈরি করতে পারেন। এরপরে দেখেন, তোমার আজ নামাজ পড়ার কথা আছে, টুডে ইউ আর সাপোজ টু সে প্রেয়ার। তো টুডে, এই টুডেটা আপনি লাস্টেও বসাতে পারেন, যেমন আপনি আগে সাবজেক্ট বসান যে ইউ আর সাপোজ টু সে প্রেয়ার টুডে। তো টুডে এটা কোনো সাবজেক্ট অবজেক্টের ভিতরে পড়ে না, এই জন্য আপনি এটা প্রথমেও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে আর, এরপরে হচ্ছে সাপোজ টু, তারপরে সে প্রেয়ার মানে হচ্ছে নামাজ পড়ার কথা, সাপোজ টু মানে তো কথা, আর নামাজ পড়া হচ্ছে সে প্রেয়ার। ওকে, সো এইভাবে আপনারা একটু অনেকগুলো বাক্য লিখবেন বাসায়, ঠিক আছে? 5টা বা 10টা যাই পারেন লিখবেন, লিখে ওইগুলো প্র্যাকটিস করবেন। আমি বারবার বলছি যাতে করে বিষয়টা আপনার জন্য একটু ইজি হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন একই জিনিস, যেমন কথা আছে, এটা তো প্রেজেন্টে আমরা বলতে পারি যে কথা আছে, কিন্তু কথা ছিল যদি বোঝায়, কথা ছিল, তাহলে অবশ্যই এখানে অ্যাম অথবা ইজ অথবা আর এর জায়গায় আমরা শুধু ওয়াজ অথবা ওয়্যার বসাই দিব, কারণ এটা পাস্ট টেন্সে হবে। সাপোজ টু ঠিকই থাকবে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার সাপোজ টু সমান হচ্ছে কথা ছিল। তাহলে ওয়াজ এবং ওয়্যার কোথায় বসবে? এটা সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে বসাবেন আপনারা। আচ্ছা, তো ওয়াজ বসবে হচ্ছে সিঙ্গুলারে, ওয়্যার বসবে হচ্ছে প্লুরালে। আচ্ছা, দেখেন এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, একই স্ট্রাকচার, কোনো চেঞ্জ নেই। এরপর দেখেন, আমার ইংরেজি শেখার কথা ছিল, আমার ইংরেজি শেখার কথা আছে, এর আগে বলেছিলাম, এখন ছিল। তাহলে আমি কিভাবে বলবো যে আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, একই জিনিস। আই ওয়াজ, এই যে আই সাবজেক্ট, তারপরে ওয়াজ, তারপরে সাপোজ টু, তারপরে লার্ন মানে শেখা, মানে প্রেজেন্ট ফর্ম আমরা বসালাম, শেখার ইংলিশ হচ্ছে লার্ন ইংলিশ। তাহলে আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। আচ্ছা, ফিরোজের অরেঞ্জ বিডিতে চাকরি পাওয়ার কথা ছিল, ফিরোজ ওয়াজ সাপোজ টু গেট এ জব অ্যাট অরেঞ্জ বিডি। ফিরোজ ওয়াজ, এখানে কিন্তু আমরা ওয়াজ বসাচ্ছি, একই বাক্য, দেখেন একই বাক্য দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো অতীত বা প্রেজেন্টও শিখতে হবে আমাদের, পাস্টেও শিখতে হবে, তাহলে দেখবেন যে কোনো জায়গায় কথা বলতে আপনি আটকাবেন না। আচ্ছা, তোমার গত মাসে বিয়ে করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু গেট ম্যারিড লাস্ট মান্থ। তো লাস্ট মান্থ হচ্ছে গত মাস, ঠিক আছে? তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ার সাপোজ টু, এটা আমরা স্ট্রাকচার অনুযায়ী দিলাম। এখন দেখেন, গত মাসে বিয়ে করার, তাহলে গেট ম্যারিড বিয়ে করার, ঠিক আছে? লাস্ট মান্থ গত মাসে, তাহলে বিয়ে করা হচ্ছে গেট ম্যারিড। ওকে, তাহলে ইউ ওয়ার সাপোজ টু গেট ম্যারিড লাস্ট মান্থ। তো এইভাবে আপনারা আরও বাক্য তৈরি করবেন। আশা করি এটা আপনাদের কাছে একদম ইজি লেগেছে, এবং এই বিষয়গুলো যেহেতু ইজি লাগছে অবহেলা করবেন না, একদম মানে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। একবার যদি আপনি উপরে উঠতে চান কখনোই পারবেন না, আস্তে আস্তে যখন শিখবেন দেখবেন যে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি কিন্তু শিখতে পারছেন। ওকে, এবং প্রচুর আপনার লিসেনিং করতে থাকবেন আশেপাশে, এবং প্র্যাকটিস করতে থাকবেন ইংলিশ। দেখবেন যে ইংলিশটা মানে ইংলিশের সাগরে যখন আপনি ডুব দিবেন তখন কিন্তু ইংলিশ ছাড়া আর কিছু আপনার ভাল লাগবে না। ওকে, সো আশা করি আমরা
সঠিক উপায়ে ইংরেজিটা শিখতে পারবো। সো এটা ধারাবাহিকতা আপনি বজায় রাখবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আর যদি আপনারা কিছু এই 6টা রুলস দিয়ে কিছু বাক্য লিখতে পারেন, আমাকে কমেন্টস করে লিখে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, রুলসগুলো লিখে রাখেন, খাতায় নোট করে রাখেন, যাতে করে আপনি বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে। সো নেক্সট ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।